বান্ধবী দেখেছিস যে ছোট লোকটা কি খাচ্ছে? আর ওর পোশাকের অবস্থা কি দেখেছিস? কোত্থেকে যে আসে এসব খ্যাত গাইয়াগুলো, দেখলে যেন বমি পায়। মেয়েগুলোর মুখে এরকম কথা শুনে শুভ মনে অনেক কষ্ট পেল। তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল সেই 4 বছর আগের ঘটে যাওয়া কথা। শুভ কিছুটা আন্দাজ করলো আর বলল, এটা কি তাহলে সেই মেয়ে যে 4 বছর আগে আমাকে অপমান করেছিল? কি জানি, হতেও পারে, কারণ এই মেয়েটার ব্যবহার ঠিক মিলে যাচ্ছে ওই মেয়েটার সাথে। আমি চুপ করে তাদের কথাগুলো শুনলাম, কিন্তু কোনো জবাব দিলাম না, কারণ আমি এখানে এসেছি পড়ালেখা করতে, ওদের সাথে তর্ক করতে নয়। আমাকে আমার লক্ষ্য ঠিক রাখতে হবে। ওরা বড়লোকের মেয়ে, যা বলে বলুক, ওদিকে আমার কান দেওয়া যাবে না। একটু পর দেখলাম মেয়েগুলো সেখান থেকে চলে গেল এবং আমি খাওয়া শেষ করে চলে যাচ্ছি ভার্সিটির ভিতরে নিজের ক্লাসে। এরপর শুভ দিনের মতো নিজের ক্লাস শেষ করে বাড়িতে চলে আসলো। মায়াও চলে গেল তার বাড়িতে। এবার রাতের খাবার শেষ করে শুভ বিছানায় শুয়ে শুয়ে ভাবছে মেয়েটির কথা। মেয়েটি কি সত্যি মায়া নাকি অন্য কেউ হতে পারে? আমি তো ওর নামটাও জানি না। ভার্সিটিতে নতুন বলে কারো কাছে জিজ্ঞাসাও করতে পারবো না। যদি আবার কেউ কিছু মনে করে, যাকগে, সেসব পরে দেখা যাবে। এখন আর জেগে না থেকে ঘুমিয়ে পড়ি, সকালে আবার ভার্সিটিতে যেতে হবে। এই বলে সেদিনের মতো ঘুমিয়ে পড়ল শুভ। আর ওদিকে মায়া রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে ভাবছে ছেলেটির কথা। কি জানি, ছেলেটিকে অনেকটা চেনা চেনা লাগতেছে, কিন্তু আসলে চিনতে পারছি না যে ছেলেটি কি আসলেই সেই শুভ নাকি অন্য কেউ। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি, কালকে দেখা যাবে। এ বলে মায়াও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে শুভ চলে গেল ভার্সিটিতে এবং মায়াও চলে গেল ভার্সিটিতে। ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পেলাম সেই মেয়েটি তার বান্ধবীদের সাথে এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে। হঠাৎ আমাকে দেখে ডাক দিয়ে বলল, এই ছেলে, এদিকে আসো। তোমার নাম তো শুভ, তাই না? হ্যাঁ, আমি শুভ, কিন্তু আপনি আমাকে ডাকতেছেন কেন? তোমার সাথে কিছু কথা আছে, তাই তোমাকে ডাকতেছি। সরি, আপনার সাথে কথা বলার মতো আমার হাতে কোনো সময় নেই, আমি গেলাম। এটা বলেই শুভ চলে গেল সেখান থেকে। শুভর এরকম কথায় মায়া তো অনেক রাগ হলো তার প্রতি। ওদিকে মায়ার বান্ধবীরা পাশ থেকে মায়াকে বলল, কিরে বান্ধবী, তোর সাথে কথা বলার জন্য ভার্সিটির সকল ছেলে পাগল, কিন্তু এই ছেলে তো কিভাবে ইগনোর করে চলে গেল। তখন মায়া তাদেরকে বলল, বান্ধবী, তোরা দেখি শুধু আমি 1 সপ্তাহের মধ্যেই এই ছেলেকে আমার বশে আনবো। ইটস মাই চ্যালেঞ্জ। এটা বলেই মায়া চলে গেল ভার্সিটির ভিতরে। আর সে মনে মনে একটি প্ল্যান করেছে। যে করেই হোক না কেন, এই ছেলেকে আমি আমার প্রেমের জালে ফাঁসাবই। তারপর ক্লাসে ঢুকে সোজা চলে গেলাম শুভর সামনে। শুভকে বললাম, আচ্ছা তুমি আমাকে তখন ওইভাবে ইগনোর করলে কেন? ক্লাসের তো এখনো অনেক সময় বাকি। তোমার মতো বদমেজাজি মেয়ের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, তাই। শুভর মুখে এরকম কথা শুনে ক্লাসের সকলে তাকিয়ে আছে আমাদের দিকে। মনের মধ্যে এত পরিমাণ রাগ হচ্ছে, মনে হচ্ছে ওখানেই ওকে শেষ করে ফেলি। কিন্তু আমি ওকে তেমন কিছু বললাম না, শুধু বললাম, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? মায়ার মুখে এরকম কথা শুনে ক্লাসের সকলে হা করে তাকিয়ে আছে মায়ার দিকে। যে মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে তার বাবা তার চোখ উপড়ে ফেলে, আজ কিনা সেই মেয়ে সামান্য একটা গরিব ছেলের কাছে তার সাথে বন্ধুত্ব করার জন্যে। এটা দেখে তো সকলে অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের মুখে এই কথা শুনে শুভ তাকে বলল, শোনো, আমি এখানে পড়ালেখা করার জন্য এসেছি, কারোর সাথে বন্ধুত্ব বা প্রেম প্রীতি করার জন্য এখানে আসিনি। এখন তুমি এখান থেকে যাও, একটু পর স্যার আসবে। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে ভার্সিটির ক্যাম্পাসে এসো, আমি তোমার জন্য সেখানে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, সেটা দেখব, এখন এখান থেকে যাও। একটু পর স্যার আসলো এবং ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করে মায়া দাঁড়িয়ে আছে ভার্সিটির ক্যানভাসে। প্রায় 30 মিনিট ধরে মায়া দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু এখনও শুভর খবর নেই। আসলে শুভ মায়ের কথায় কোনো পাত্তা দেয়নি। সে ক্লাস শেষ করে সোজা বাসায় চলে গেছে। আর ওদিকে মায়া এখনও ওখানে দাঁড়িয়ে আছে। একটু পর সে বিরক্ত হয়ে চলে গেল ভার্সিটির ভিতরে। গিয়ে দেখতে পেল পুরো ভার্সিটি ফাঁকা, কেউ নাই ক্লাসে। এটা দেখে তো মায়ার রাগে আরো বিস্ফোরিত হতে লাগলো। আর মনে মনে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস যে আমার কথা সাড়া না দিয়ে ও চলে গেল বাসায়। কাল আসুক ও ভার্সিটিতে,
ওর মজা দেখাবো সবার সামনে। তারপর মায়া চলে গেল তার বাড়ি। আর ওদিকে শুভ বাড়িতে গিয়ে বসে বসে ভাবছে, মেয়েটা আমাকে এত করে বলল তার সাথে দেখা করার জন্য, ওকে কিছু না বলে এইভাবে চলে আসা কি ঠিক হলো? অন্তত ওর পরিচয়টা জানতে পারলে ভালো হতো। ও যে রাগী মেয়ে, আল্লাহই জানে কালকে আমার কপালে কি আছে। যাকগে, এসব ভেবে কোনো লাভ নেই, যা হবে কাল দেখা যাবে। এখন গিয়ে পড়তে বসি। এরপর শুভ পড়ালেখা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। ওদিকে মায়া ঘুমোতে পারছে না, এটা ভেবে যে কালকে সে শুভকে কি করবে। এভাবে কেটে গেল মায়ার রাত। মায়া সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে গেল ভার্সিটিতে। গিয়ে গেটের পাশে দাঁড়িয়ে রইল আর শুভর জন্য অপেক্ষা করতে থাকলো। ওদিকে শুভ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যাগপত্র গুছিয়ে রওনা করলো ভার্সিটির উদ্দেশ্যে। তাই 30 মিনিট পর পৌঁছালো ভার্সিটিতে। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই দেখতে পেল গেটের পাশে মায়া দাঁড়িয়ে রয়েছে। তৎক্ষণাৎ মায়া শুভর হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ফাঁকা একটা ক্লাসরুমের দিকে। মায়া শুভকে নিয়ে যাচ্ছে আর শুভ মায়াকে বলছে, এই মেয়ে এভাবে আমার হাত ধরে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? দাঁড়াও বলছি। আরে কি হলো, দাঁড়াও। সবাই দেখো কিভাবে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। থাকুক সবাই তাকিয়ে, তাতে আমার কিছু যায় আসে না। মায়া শুভর কোনো কথাই শুনল না, রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। অমনি শুভ রেগে গিয়ে মায়াকে কষিয়ে মারল এক চড়। অমনি মায়া গালে হাত দিয়ে চিৎকার মেরে বলতে লাগলো, ও মা গো, বাবা গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই ছোট লোকের বাচ্চা আমার সর্বনাশ করে ফেললো। ও আল্লাহ গো, আমাকে রক্ষা করো এই জানোয়ারের হাত থেকে। এই মেয়ে এভাবে চিৎকার করতেছো কেন? তুমি তো আমাকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করলে, আর আমি তোমার কি সর্বনাশ করতেছি যে তুমি এভাবে চিৎকার করে লোক জড়ো করতেছো? তুমি তো দেখতেছি খুব সাংঘাতিক বেয়াদব মেয়ে। তুমি যে এমনটা করতেছো, তোমার কি কোনো মান সম্মান বাড়তেছে না? প্লিজ এবার থামো। তোমার মান সম্মান নাও থাকতে পারে, অন্তত আমার মান সম্মানটা নিয়ে এভাবে খেলো না প্লিজ। চুপ কর তুই, একটা কথাও বলবি না। অপেক্ষা কর তুই, একটু পর দেখবি তোর সাথে কি হয়। তুই আমাকে অবহেলা করিস আর আমাকে অপমান করিস সবার সামনে। এবার দেখ তোর কি অবস্থাটাই না হয়। প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না প্লিজ। আমার জীবনটাকে নষ্ট করো না, আমার ভবিষ্যৎটাকে এভাবে অন্ধকার করো না প্লিজ। আমি অনেক স্বপ্ন নিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছি। রাখ তোর স্বপ্ন, তুই দেখতে পাবি একটু পর যে তোর স্বপ্নকে কিভাবে ধূলিসাৎ করে দিই আমি। এভাবে মায়া গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। ইতিমধ্যে ক্লাসের দরজার সামনে অনেক ছাত্রছাত্রী এসে ভিড় করেছে। সাথে প্রফেসর সহ সকল শিক্ষক শিক্ষিকা এসেছে। আর সকলে শুভ শুভ বলে চিৎকার করে বলছে, শুভ তাড়াতাড়ি দরজা খুল, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলব। একটু পর হঠাৎ করে মায়া দরজা খুলে কান্না করতে করতে বের হলো আর কলেজের প্রফেসরকে বলল, স্যার, আমি মুখ আর কাউকে দেখাতে চাই না, আমি সুইসাইড করতে চাই। শুভ এতটা খারাপ আমি কখনো ভাবতেও পারিনি। ও আমার ইজ্জতের উপর হামলা করেছে। এখন এই জীবন রেখে আমার লাভ কি? আমি এর বিচার চাই। আমাকে এখন কে বিয়ে করবে? ও তো আমাকে নষ্ট করে দিয়েছে। এই মেয়ে, আল্লাহর দোহাই লাগে, তুমি আর একটা মিথ্যা কথা বলবা না। আমি তোমাকে রুমের মধ্যে নিয়ে গেছি না, তুমি আমাকে টানতে টানতে রুমের মধ্যেই নিয়ে গেছো। এরই মাঝে কলেজের প্রফেসর শুভর গালে জ্বর আর রাগান্বিত কণ্ঠে বলল, ভার্সিটিতে এসেছিস পড়ালেখা করার জন্য নাকি নোংরামি করার জন্য? আসলে তোদের মতো গরিব ছোট লোকদের বড় লোকের মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? দিলি তো এই মেয়েটার জীবনটাকে নষ্ট করে। তুই কি জানিস এটা কার মেয়ে? ওর বাবা জানতে পারলে তোকে টুকরো টুকরো করে কেটে কুত্তা দিয়ে খাওয়াবে। প্রফেসর এটা বলার পর মায়া বলল, স্যার, ও ভার্সিটির প্রথম দিন থেকেই আমাকে ডিস্টার্ব করে এবং খারাপ খারাপ প্রস্তাব দেয়, কিন্তু আমি ওর কোনো কথায় পাত্তা দেইনি বলে আজকেও আমার এত বড় সর্বনাশটা করলো। স্যার, আমি এর বিচার চাই, কঠিন বিচার চাই স্যার। মায়ার মুখে এরকম কথা শুনে সকলে শুভকে বলল, তোর বাবা মায়ের নাম্বার দেওয়ার, তাদেরকে ফোন করে এখানে ডাকতে হবে। তারা এসে দেখে তার ছেলে ভার্সিটিতে পড়ালেখার নাম করে নোংরামি করে বেড়াচ্ছে মেয়েদের সাথে। আর মায়া, তুমি ফোন করে তাড়াতাড়ি তোমার বাবাকে এখানে আসতে বলো। এরপর শুভ সকলের উদ্দেশ্যে বলল, প্লিজ স্যার, দয়া করে একটু আমাকে বিশ্বাস করুন, আমার এতে কোনো দোষ নেই। মায়া আমাকে ফাঁসানোর জন্যই সব কিছু করেছে। তাদেরকে আর এসব কথা বলে আর কোনো লাভ হলো না। তারপর আমি আমার বাবা মায়ের নাম্বার না দিয়ে মামার নাম্বার দিলাম স্যারকে। স্যার,
মামাকে ফোন দিয়ে অনেক কিছু বলল এবং তাড়াতাড়ি এখানে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম মামা চলে এলো আর মেয়েটির বাবা ও এখানে চলে আসলো। তাকে দেখে তো আমি চিনতে পারলাম যে কিনা আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাকে স্কুল থেকে অনেক অপমান করেছে। এবার বুঝতে পারলাম এটি তার মেয়ে মায়া। মায়া তার বাবাকে ধরে কান্না করতে করতে বলল, বাবাই ছোট লোকের বাচ্চা আমার সর্বনাশ করে দিয়েছে, তুমি কিন্তু ওকে ছাড়বে না। মেয়ের মুখে এরকম কথা শুনে মায়ের বাবা রেগে গিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, তোর পরিচয় কি বল আগে। তারপর শুভ তার পরিচয় সব কিছু মায়ের বাবাকে বলল। তার পরিচয় শুনে মায়ের বাবা তাকে চিনতে পারল আর মায়াকে বলল, মায়া, তুই কি এই ছেলেটিকে চিনতে পেরেছিস? হ্যাঁ বাবা, এইবারে এই ছোট লোকের বাচ্চাকে আমি চিনতে পেরেছি। ও সেই ক্লাস 7 থেকে আমাকে কাছের পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছিল, আজ তো সর্বনাশ করেই ছাড়লো। বাবা বলো এখন আমার কি হবে? আমাকে এখন কে বিয়ে করবো? ও তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এবার আমার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার। এবার আমি বুঝতে পেরেছি মায়া কেন আমার সাথে এরকম করলো। ও আসলে আমার সাথে প্রতিশোধ নিতে চায়, কারণ একসময় আমি ওকে অনেক ভালোবাসতাম। তাই ভালোবাসার কথা বলার অপরাধে আজকেও আমার সাথে এত বড় অন্যায়টা করতে পারলো। এরই মাঝে দেখতে পেলাম মামা চলে এসেছে এখানে। এসে প্রিন্সিপালের কাছ থেকে সব কিছু শুনলেন এবং মায়ার বাবার কাছ থেকে সব কিছু শুনে আমাকে কষে মারল এক চড় আর বলল, বেয়াদবের বাচ্চা, তোকে কি তোর বাবা মা এই শিক্ষা দিয়েছে? আর এ জন্যই কি তোকে ভার্সিটিতে পড়ালেখা করার জন্য ঢাকায় পাঠিয়েছে নাকি? তুই তো তোর বাবা মার সম্মানটা রাখলি না, সাথে আমারটাও রাখলি না। মামার এরকম কথায় অনেক কষ্ট পেলাম, কিন্তু কিছু করার নেই, কারণ মায়া যে ছলনা করেছে তা সবাই বিশ্বাস করতে বাধ্য। এরপর মায়ের বাবাকে প্রিন্সিপাল বললেন কাজী ডাকতে, আজকে ওদের বিয়ে দিব। এ কথা শুনে মায়া এবং মায়ের বাবা কিছুটা ইতস্তত বোধ করছে, কিন্তু কিছু বলতে পারছে না। আর ওদিকে মায়া মনে মনে ভাবছে, আরে আমি তো এটাই চেয়েছিলাম যে তোকে বিয়ে করে আমার আসল রূপটা দেখাবো। এবার তুই বুঝতে পারবি প্রতিটা পদে পদে যে কষ্ট কাকে বলে। তোর জীবনটাকে আমি নষ্ট করে দিব, শুধু বিয়েটা হোক আগে। এখন আর আমার এখানে বলার কিছুই নেই, কারণ পরিস্থিতি হাতের বাইরে। তবে একটা জিনিস ভেবে একটু মনে মনে স্বস্তি পেলাম যে মায়া আমাকে সহ্য করতে পারতো না। সে আমাকে এভাবে বিয়ে করবে তা কখনো ভাবতেও পারিনি। এরপর মামা আর কিছু বলল না। একটু পর মায়ার বাবা কাজী ডেকে নিয়ে আসলেন এবং আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। এখন মায়া আর আমি স্বামী স্ত্রী। এটা ভেবে মনে মনে একটু আনন্দ পেলাম যে এক সময় এই মায়াকে ভালোবাসার অপরাধে আমি কতটা অপমান সহ্য করেছি। আজ সেই মায়া আমার স্ত্রী। তারপর সকলে চলে গেল সেখান থেকে। মায়া তার বাবা এবং শুভ যাচ্ছে না এদের বাড়ি। শুভর মামাও চলে গেল তার বাড়ি। বাড়িতে যেতে যেতে মায়া মনে মনে ভাবছে, আরে শুভ, তুই কি ভেবেছিস যে আমি তোকে সত্যি মন থেকে বিয়ে করেছি? আমি তো তোর জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য এটা করেছি। আগে চল আমাদের বাড়িতে, তারপর তোকে বোঝাবো যে আমি কি জিনিস। কিছুক্ষণের মধ্যে সকলে পৌঁছে গেল মায়াদের বাড়িতে। তারপর ধীরে ধীরে সন্ধে নেমে আসলো এবং রাত হলো। সকলে মিলে একসাথে বসে রাতের খাবার খেলো। এরপর মায়া শুভকে নিয়ে চলে গেল তার রুমে। রুমে শুভকে একা রেখে মায়া বেরিয়ে গেল রুম থেকে। আর ওদিকে শুভ মনে মনে ভাবছে, যাই হোক আর যেভাবেই হোক, অবশেষে মায়া তো আমার বউ হলো। এটা ভেবে মনে যেন অনেক আনন্দ বয়ে চলেছে। এসব ভাবতে ভাবতে কেটে গেল প্রায় বেশ কয়েক ঘন্টা। কিছুক্ষণ পর দেখতে পেলাম মায়া আসলো রুমে, আর আমি বসে আছি মায়ার খাটের উপরে। মায়াকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, তুমি সেই মায়া যে আমাকে ভালোবাসো? এটা সরাসরি বললেই হতো। প্রেম করে অনেক সুন্দর করে ধুমধাম করে আমরা বিয়ে করতাম। এত ছলনা পাগলামো আর এত কাহিনী করে বিয়ে করার দরকার ছিল কি? সরাসরি বললেই তো পারতে যে তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও।
এটা বলতেই দেখতে পেলাম মায়া উচ্চস্বরে একটা হাসি দিল আর আমাকে বলল, আর ছোট লোকের বাচ্চা, তুই কি সত্যি সত্যি ভেবেছিস যে আমি মন থেকে ভালোবেসে তোকে বিয়ে করেছি? আরে তোকে বিয়ে করেছি তো আমি আমার প্রতিশোধের আগুন নিভানোর জন্য। এবার তুই বুঝতে পারবি যে আমাকে ভালোবাসার অপরাধটা কি। এখন থেকে তুই সেটা হাড়ে হাটে টের পাবি। মানে এসব কি বলছো তুমি? এসব কি তাহলে তোমার অভিনয় ছিল? হ্যাঁ, এসব আমার অভিনয় ছিল তোর জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আর তুই ভাবলি কি করে যে তোর মতো একটা গরিব ছোট লোককে আমি বিয়ে করতে পারি? ছি, তোকে দেখলেই আমার ঘেন্না লাগে। ছোট লোকের বাচ্চা, বের হ আমার বাড়ি থেকে। তোকে যেন আর কখনো আর এখানে দেখতে না পাই। মায়া, প্লিজ আমার সাথে তুমি এরকমটা করো না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আর আমি গরিব তাতে কি হয়েছে? আমি সবসময় চেষ্টা করব তোমাকে সুখে রাখার জন্য। তবুও প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। আমার জীবনটাকে তুমি নষ্ট করো না। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই এক্ষুনি বের হ আমাদের বাসা থেকে। তা না হলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেব। আর একটা কথা মনে রাখিস, কখনো কোনো দিন স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াবি না। তাহলে ওই দিনই কিন্তু তোর জীবনের শেষ দিন হবে। মায়ার কথা এবং এরকম ব্যবহারে অনেক কষ্ট পেলাম। দু চোখ ভরা অশ্রু নিয়ে বের হয়ে চলে আসলাম মায়াদের বাসা থেকে। আসলে কোনো বড়লোকের অহংকারী মেয়েকে মন থেকে ভালোবাসাটা যে এত বড় অপরাধ তা আমি কখনো বুঝতে পারিনি। তাহলে কখনো কোনো দিন ওকে মন থেকে ভালোবাসতাম না আর মনে জায়গা দিতাম না। আমারই ভুল ছিল ওকে বিশ্বাস করে বিয়েটা করা। আগে যদি বুঝতে পারতাম ও আমার সাথে এমন ছলনা করে বিয়ে করবে এবং আমাকে কষ্ট দিয়ে ওকে ভালোবাসার প্রতিশোধ নিবে, তাহলে যত যাই হোক কখনোই ওকে বিয়ে করতাম না। এখন আমি কি করব? মামার বাড়িতেও তো মামার বাড়িতেও যেতে পারবো না আর নিজের বাড়িতেও যেতে পারবো না বাবার স্বপ্ন পূরণ না করে। হে আল্লাহ, আমার সাথে এটা কি হয়ে গেল? আমার জীবনটা তো একেবারে তছনছ হয়ে গেল। তারপর শুভ তাদের বাসা থেকে বের হয়ে রাস্তার সাইডে বসে রইল আর বসে বসে কাঁদতে লাগলো। কারণ সে কখনো ভাবতেও পারেনি যে তার সাথে এমনটা হতে পারে। এখন সে কি করবে সেটা বুঝতে পারছে না। মামার বাড়িতেও তো আর যাওয়ার মুখ নেই, আর কিভাবে সে তার বাবার স্বপ্নকে পূরণ করবে? এভাবে ভাবতে ভাবতে প্রায় মাঝরাত পর্যন্ত বসে রইল সে সেখানে। আজকে শুভ গরিব বলে মায়া তাকে অনেক অপমান করেছে এবং মেনে নেয়নি স্বামী হিসেবে। তারপর শুভ মনে মনে প্রতিজ্ঞা করলো যে টাকার অহংকারে মায়া আমার সাথে এমন দুর্ব্যবহার করে তাড়িয়ে দিল, সেই শহরে থেকে একদিন তার বাবার থেকেও ধনী হয়ে তাকে দেখাবে এবং এই অপমানের প্রতিশোধ একদিন সে ঠিকই নেবে। এরই মাঝে সে ভাবলো বাড়িতে একটু ফোন দিয়ে কথা বলা যাক, তাহলে হয়তো মনটা একটু ভালো হবে। কিন্তু তৎক্ষণাৎ তার মনে পড়লো এখন তো প্রায় মাঝরাত, এত রাতে গ্রামের কেউ সজাগ নেই। তাই সে আর ফোন করলো না, ভাবলো পরে কোনো এক সময় ফোন করবে। এভাবে শুভ বসে রইল প্রায় আরো কয়েক ঘন্টা। দেখতে পেল আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে এবং সূর্য আলো কিছুটা দেখা যাচ্ছে। এরই মাঝে মুয়াজ্জিনের আজান শুরু হয়ে গেল মসজিদে। তার শুভ সেখানে বসে না থেকে চলে গেল মসজিদে ফজরের সালাত আদায় করার জন্য। সালাত আদায় শেষে বসে রইল মসজিদের সিঁড়ির ওপরে। শুভ সেখানে বসে বসে ভাবছে, ভোরের সূর্য প্রায় উদয় হলো, কিন্তু এখন কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। তার একটু পর কোনো কিছু না ভেবেই চলে গেলাম মামার বাসায় নিজের প্রয়োজনীয় কাগজপত্র, পরীক্ষার সার্টিফিকেট এবং পোশাকগুলো আনতে। মামার বাসায় গিয়ে কারোর সাথে কোনো কথা বললাম না। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসলাম রাস্তায়। কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে চলেছি আনমনে রাস্তা দিয়ে। এমন সময় কিছু ছিনতাইকারী এসে হঠাৎ করে আমার ব্যাগটা নিয়ে দিল দৌড়। আমিও তাদের পিছু নিতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে অনেকটা হাঁপিয়ে গেলাম। তারপর কোনো মতেই ছিনতাইকারীদের হাত থেকে নিজের ব্যাগটাকে উদ্ধার করে যেই না পিছন ঘুরে তাকালাম, অমনি একটা প্রাইভেট কার এসে মেরে দিল আমার সাথে। আমি ছিটকে পড়ে গেলাম রাস্তায়। প্রাইভেট কারের মধ্যে বসা ছিল মধ্যম বয়সী একজন লোক। সেটা দেখে দৌড়ে গাড়ি থেকে নেমে আমাকে নিয়ে হসপিটালে গেল। তেমন একটা ক্ষতি হয়নি, শুধু পায়ে এবং হাঁটুতে অনেক
ব্যথা পেয়েছি, তাই একদিনের মধ্যে হসপিটাল থেকে ছেড়ে দিল আমাকে। এরপর সেই লোকটি আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বাসা কোথায় আর তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন। বিস্তারিত সব কিছু তার কাছে খুলে বলার পর সে আমাকে তার বাসায় নিয়ে গেল। বাসায় ঢুকতেই দেখতে পেলাম অনেক বড় এবং সুন্দর একটি বাড়ি। মনে হচ্ছে সেও কোনো এক শিল্পপতি। এরপর আমি গিয়ে সোফায় বসলাম। আর কিছুক্ষণ পর লোকটি এসে আমার সকল কাগজপত্র দেখে তার কোম্পানির ম্যানেজারের দায়িত্বে চাকরি দিয়ে দিল আর বলল এখন থেকে এই কোম্পানিকে নিজের মতো করে দেখাশোনা করবে। এরপর ওনাকে আমি বললাম জি হ্যাঁ পারবো, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তারপর আমি মনে মনে বললাম এখন থাকার মতো একটা জায়গা এবং ভালো একটা চাকরিও পেয়ে গিয়েছি। আমার বাবার স্বপ্নটা হয়তো এখন পূরণ হলো, কিন্তু আমার স্বপ্ন তো মায়ার বাবার থেকেও নিজেকে ধনী করে তোলা আর মায়াকে দেখিয়ে দেওয়া। এভাবে কেটে গেল প্রায় আরও 1 বছর। এখন আমি আমার দক্ষতার পরিচয় দিয়ে এই কোম্পানিকে বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি হিসেবে গড়ে তুলতে পেরেছি। আমার এই কাজে খুশি কোম্পানির মালিক তার সম্পত্তির অর্ধেকটা আমার নামে লিখে দিয়েছে, কারণ তাদের কোনো সন্তান ছিল না। আমাকে সবসময় নিজের সন্তানের মতো করে দেখেছি এবং ভালোবেসেছে। আস্তে আস্তে সব কিছু হয়ে গেল। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সব কিছুর মালিক এখন আমি। এইভাবে কেটে গেল প্রায় আরও 1 বছর। এখন আমার ঢাকা শহরে অনেক বড় একটি বাড়ি আছে এবং অনেকগুলো কোম্পানি রয়েছে। বাবা মা ও দাদুকে নিয়ে আসলাম আমার বাড়িতে। তারা তো এগুলো দেখে বিশ্বাস করতে পারছে না যে এগুলো সব আমার। ওদিকে মায়ার বাবার অবস্থা আগের থেকেও অনেক নিম্নস্থানে চলে এসেছে। সে একজন শিল্পপতি হওয়া সত্ত্বেও তার কোম্পানিতে লসের পর লস খেয়ে সবকিছু প্রায় শেষের পথে এসেছে। এখন তার নাম আর শিল্পপতিদের খাতায় নেই। আসলে সবকিছুই তাদের অহংকারের ফল। আর এরই মাঝে শুভ শহরের মাঝে নামি দামি বেশ কয়েকটা রেস্টুরেন্টের মালিক হয়ে গেছে। এখন শুভর কাছে টাকা পয়সা, সয় সম্পত্তির আর কোনো কিছুর অভাব নেই। শুভ একদিন বের হলো তার রেস্টুরেন্টগুলো দেখার জন্য, কিন্তু শুভর মাঝে একটি জিনিস এখনো পরিবর্তন হয়নি, সেটি হলো তার পোশাক। সে আগেও যেরকম সহজভাবে জীবনযাপন করত, এখনো ঠিক সেরকমই সহজভাবে জীবনযাপন করে। আসলে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কখনো দামি পোশাক পরে বের হয় না। আগের মতোই ঠিক সস্তা একটা শার্ট এবং প্যান্ট পরে বের হয় বাসা থেকে। একটু পর সে তার রেস্টুরেন্টে এসে পৌঁছলো, সবকিছু ঘুরে ঘুরে দেখছে। শুভ হঠাৎ খেয়াল করলো যে তার রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে মায়া, সাথে তার 2জন বান্ধবী রয়েছে। মায়াকে দেখে শুভর মনে যেন পুরনো সকল স্মৃতিগুলো সাড়া দিয়ে উঠল, কিন্তু শুভ তাদের সাথে কোনো কথা না বলে ওদিকে গিয়ে দাঁড়ালো। এর মাঝে টেবিলে বসে মায়া বলতে লাগলো, ওয়েটার, ওয়েটার, এই ওয়েটার, এই ওয়েটারের বাচ্চা, এত করে ডাকছি শুনতে পারছিস না? পিছন ফিরে তাকিয়ে দেখতে পেলাম মায়া আমাকে ওয়েটার ওয়েটার বলে ডাকছে। এটা দেখে আমার রেস্টুরেন্টের একজন ওয়েটার এগিয়ে আসলো এবং তাদের বলতে যাবে তিনি ওয়েটার নন, রেস্টুরেন্টের মালিক। কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম আর বললাম তুমি যাও, আমি গিয়ে দেখছি বিষয়টা। তারপর আমি গেলাম ওদের কাছে। ওদের সামনে যেতেই মায়া তার বান্ধবীদেরকে আমাকে দেখিয়ে বলল, দেখেছিস বান্ধবী, ছোট লোকের বাচ্চাটা শেষে মেশে এসে ওয়েটারের চাকরি করছে, আর ও কিনা এক সময় আমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখবে। আর গরিব সবসময় গরিব থাকে, বুঝলি? যাই হোক, তোকে এইসব কথা বলে লাভ নেই। এবার অর্ডারটা নিয়ে তুই এখান থেকে যা। তোকে দেখলেই কেমন জানি আমার বমি পায়, সারা গাইয়া ছোট লোক একটা। মায়ার কথায় এবারও অনেক কষ্ট পেলাম, কিন্তু এখন আর চুপ করে রইলাম না। ওদেরকে বললাম তোদের মতো বেয়াদবের আমার রেস্টুরেন্টে কোনো জায়গা নেই। আরে তোরা তো মানুষকে মানুষই মনে করিস না, এখনই বের হ আমার রেস্টুরেন্ট থেকে। ছোট লোকের বাচ্চা বলে কি, রেস্টুরেন্ট নাকি ওর? ডাক তোর মালিককে, তোকে আর চাকরি থেকেই বের করে দেব। মায়ের মুখে এরকম অকথ্য ভাষায় কথা শুনে ম্যানেজার আর বসে থাকতে পারল না। সে মায়াকে বলল, আপনি কার সাথে এত খারাপ ব্যবহার করছেন? আপনি কি জানেন সে কে? এবার মায়া বলল,
ওর বিষয়ে আমার থেকে আর কেউ ভালো যাবে না। ওর বিষয়ে আমার থেকে আর কেউ ভালো জানে না। ও হলো একটা গরিব ছোট লোক। এরপর ম্যানেজার মায়াকে বলল, আপনার ধারণা ভুল। উনিই হলেন এই রেস্টুরেন্টের মালিক। এই শহরের মাঝে এরকম আরো বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে ওনার। এছাড়াও তার মিল ফ্যাক্টরি এবং কোম্পানি সহ টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। সে এখন বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 টপ শিল্পপতি। আর আপনি কিনা তার সাথে এত খারাপ ব্যবহার করছেন। আপনি এক্ষুনি বেরিয়ে যান এই রেস্টুরেন্ট থেকে। আপনার মতো কাস্টমারের আমাদের কোনো প্রয়োজন নেই। কি বলছেন আপনি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের মতো বেয়াদবের এত বুঝে লাভ নেই। এখনই বের হ রেস্টুরেন্ট থেকে। এরপর মায়া আর কিছু বলতে পারল না, চুপচাপ বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। আসলে মায়া কখনো কল্পনা করতে পারেনি যে শুভর এত কিছু হবে এবং সে হবে দেশের নাম্বার 1 শিল্পপতি। এরই মাঝে আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেদিন মায়া যখন শুভকে অপমান করে তাদের বাড়ি থেকে বের করে দিল, তার কিছুদিনের মধ্যেই সে ওকে ডিভোর্স দিয়েছে। বিগত এই 2 বছরের মধ্যে অনেক পাত্র এসেছে মায়াকে দেখার জন্য, কিন্তু সকলে ওই দিনের ওই ঘটনা জানার পর বিয়েতে না করে দেয়। এখন তো কেউ আর মায়াকে দেখতে আসে না। আসলে সকলেই জানে যে মায়ের শুভ নামের একটি ছেলের সাথে বিয়ে হয়েছিল। এবার মায়া বসে একা একা ভাবছে, শুভ এত টাকা পয়সা কোথায় পেল? সে নাকি বর্তমান বাংলাদেশের নাম্বার 1 শিল্পপতি। সে তো এখন আমাদের থেকেও অনেক বড় লোক। আমি কি যে ভুল করেছি সেদিন এইভাবে শুভকে তাড়িয়ে দিয়ে। এখন আমারও তো বিয়ে হচ্ছে না, কারণ সকলে জানে যে শুভর সাথে আমার আগে বিয়ে হয়েছিল। এখন আমি কি করব? না তো শুভ আমাকে মেনে নেবে, আর না অন্য কেউ তো আমাকে বিয়ে করবেই না। এখন আমি কি করব? এরপর মায়া তার বাবাকে সবকিছু বলল। তারপর মায়ের বাবা মায়াকে বলল, মায়া তুই কোনো চিন্তা করিস না, আমি কালকেই তোকে নিয়ে যাবো ওদের বাড়িতে। পরদিন সকালে মায়ের বাবা মায়াকে সাথে নিয়ে চলে গেল শুভদের বাড়িতে। গিয়ে দেখতে পেল শুভর বাবা মা সোফায় বসে আছে। তারপর মায়ের বাবা তাদেরকে সবকিছু খুলে বললেন এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইলেন। এরই মধ্যে শুভ চলে আসলো বাসায়। এসেই তো তাদেরকে বলতে লাগলো, কী ব্যাপার, আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছেন কেন? কে আমার কত টাকা পয়সা হয়েছে সেটা হিসাব করে আপনার মেয়েকে আমার সাথে দেওয়ার জন্য? ওসব চিন্তা ভাবনা করে আপনাদের কোনো লাভ নেই। তাই বলছি এখনই দ্রুত বেরিয়ে যান আমাদের বাসা থেকে, না হলে গলা ধাক্কা দিয়ে আপনাদেরকে বের করতে বাধ্য হব। কি হলো, চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কেন? চলে যান এখান থেকে। কি লোক রে বাবা, এত করে বলার পরেও বেহায়ের মতো এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা আপনাদের কি কোনো লজ্জা শরম নেই? বেরিয়ে যান এখান থেকে। এই কথা শুনে মায়ের বাবা শুভর কাছে হাত জোর করে বলল, বাবা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আসলে আমরা সেদিন বুঝতে পারিনি। প্লিজ তুমি আমার মেয়েকে ক্ষমা করে মেনে নাও প্লিজ বাবা। এরই মাঝে মায়াও শুভকে বলতে লাগলো, প্লিজ শুভ, আমার কথা শোনো। এমন করো না প্লিজ। আমি মানছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে এইবারের মতো তুমি ক্ষমা করে মেনে নাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। প্লিজ শুভ, আমার অনেক বড় ভুল হয়েছে তোমার সাথে এমন করা। তোমার যদি এখন আমাকে মেনে না নাও, তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আমি তোর আর কোনো কথাই শুনবো না। আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তোকে মন থেকে ভালোবেসে। তোর জন্য আমি কি করি নাই বল। তাবু তুই আমার সাথে সবসময় কেন এমন করিস? আর তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। আর তোর মতো মেয়েকে আমি কখনোই ক্ষমা করব না। বেরিয়ে যা আমাদের বাসা থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। তোমার পায়ে পড়ি শুভ, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে মেনে নাও। আমি কথা দিচ্ছি জীবনের কোনো দিন কখনো তোমাকে কষ্ট দিব না। আমি মানছি আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি তা ক্ষমার অযোগ্য। শুভর মুখে এরকম কথা শুনে মায়ের বাবা আর মায়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে লাগলো। ওদিকে মায়া তো প্রচুর কান্না করতেছে। এমন সময় শুভর বাবা তাদেরকে ডাক দিয়ে বলল, ভাই সাহেব দাঁড়ান, এদিকে আসেন। আর মায়া তুমি এদিকে এসে বসো। শুভ বাবা তুই আর রাগ করিস না, ওদেরকে মেনে নে, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। তখন শুভ তার বাবাকে বলল, বাবা কি বলছো এসব? ওরা যে কি খারাপ মানুষ, ওদেরকে যদি মেনে নেয় তাহলে পাপ হবে। আমি কখনোই পারবো না ওদের মেনে নিতে, কারণ ওরা আমাকে যে কষ্ট দিয়েছে তা আমি কখনো ভুলতে পারবো না। তখন শুভর মা শুভকে বলল, বাবা তুই আর রাগ করিস না, মেয়েটা যখন এত করে তোকে বলছে তুই ওকে মেনে নে। এরপর শুভ আর কোনো কিছু বলতে পারলো না। তখন সে মায়াকে বলল, শুধু আজকে আমার মায়ের কথাতে তোকে মেনে নিলাম, তা না হলে
তোর মতো মেয়েকে আমি জীবনে কখনো কোনো দিন মেনে নিতাম না। এরপর শুভর বাবা তাদেরকে মিষ্টি মুখ করালো এবং বলল, ভাই সাহেব আপনারা চলে যান, আগামী শুক্রবার ওদের আবার বিয়ে দেব। একটু পর তারা ওখান থেকে চলে গেল তাদের বাড়িতে। এবার শুভ বসে বসে ভাবছে আর বলছে, আসলে মায়াকে তো আমি মন থেকে অনেক ভালোবাসি, কিন্তু ওর ব্যবহারে আমি এতটা কষ্ট পেয়েছিলাম যে আজকে সে কারণে ওদের সাথে এরকম ব্যবহার করি। এভাবে চলে গেল প্রায় 2 দিন। তারপর আসলো শুক্রবার এবং আজকে তাদের বিয়ে হবে। পুরো বাড়ি ঝাড়বাতি আরো অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে। মায়েদের বাড়িও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আসলে আজকে শিল্পপতি শুভর বিয়ে বলে কথা। সবাইকে দাওয়াত করা হলো। বিকেলের দিকে বরযাত্রী গেল মায়াদের বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি হইচই মজা আনন্দ খাওয়া দাওয়া সবই আছে, আপনার তো সেটা বুঝতেই পারছেন। তারপরে মায়া সকলের সামনে 3 কবুলে শুভকে বিয়ে করে শুভর সাথে চলে আসে তাদের বাড়িতে। মায়া অনেক খুশি, শুভ অনেক খুশি। বাড়িতে আসার পর তারা দুজনেই তাদের বাবা মাকে সালাম করে তাদের ঘরে প্রবেশ করল। মায়া একা একা বসে আছে বাসর ঘরে, আর শুভ ছাদে গিয়ে বন্ধুদের সাথে একটু গল্প করছে। তারপর রাত প্রায় 10টার দিকে শুভ আসলো বাসর ঘরে। দরজা খুলে দেখতে পাই খাটের উপরে লাল টুকটুকি একটা শাড়ি পরে মায়া অনেক সুন্দর করে সেজে বসে আছে। খেয়াল করলাম মুখের উপরে 1.5 হাতে একটা ঘোমটা দিয়ে রেখেছে। আমি রুমে ঢুকতেই খাট থেকে নেমে এসে আমাকে সালাম করলো। মায়াকে উঠিয়ে আমি ঘোমটাটা সরিয়ে দেখতে পাই এ যেন আকাশের চাঁদ এসেছে আমার ঘরে। তারপর মায়ার কপালে একটু ভালোবাসা এঁকে দিয়ে তাকে বলি, তোমাকে এরকম পেত্নির মতো করে কে সাজিয়েছে বলো? এটা বলতেই মায়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল, আমাকে পেতনির মতো লাগছে? দাঁড়াও, এবার তোমার ঘাড় মটকাচ্ছি আমি। অমনি মায়া এসে আমার উপরে শুয়ে পড়ল। আমিও তাকে আদর করতে লাগলাম। দুজনেই ডুবে গেলাম ভালোবাসার গহীন সমুদ্রে। সারা রাত মায়াকে বুকে জড়িয়ে আদর করলাম। মায়াও আমাকে অনেক ভালোবাসা দিল। আমি যেন মায়ার দেওয়া আগের সকল কষ্টকে ভুলে গেছি। এভাবে সারা রাত ভালোবাসা বিনিময় করে ঘুমিয়ে পড়লো তারা। আসলে মনের মধ্যে একজন ভালোবাসার মানুষ জীবনে থাকলে জীবনটা অনেক সুন্দর হয়। তারা এখন বিবাহিত জীবনে অনেক সুখী আছে, আর এভাবেই তাদের দিনগুলো হাসি খুশিভাবে কাটছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের ইটস রাব্বি 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।